আজকে যে ঘটনাটা পাঠাবো এই ঘটনাটা আমার প্রতিবেশী এক দাদার কাছ থেকে শোনা। এবং এই ঘটনাটা 1990 সালের দিকের, যে সময় দাদা একটা সরকারি হসপিটালের অ্যাম্বুলেন্স চালাতেন। তো এরকমই একদিন রাত প্রায় 1টার দিকে দাদাকে হসপিটাল থেকে বলা হয় যে একটা রোগী নিয়ে আপনাকে এখনই হরিণাকুণ্ডর দিকে যেতে হবে, যেটা কোটচাঁদপুর হসপিটাল থেকে হরিণাকুণ্ডর দিকে নিয়ে যেতে হবে। তো এই হরিণাকুণ্ডটা আসলে অনেক কোটচাঁদপুর থেকে অনেক দূরে। তো উনি অত রাত্রে আসলে তেমন একটা যেতে চায়নি, কিন্তু হসপিটাল থেকে চাপাচাপি করা হয় আর বলা হয় যে তাকে বেশ পরিমাণ পয়সা দেওয়া হবে। তো দাদার অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, তো একটু বেশি পয়সা পাইলে আর সমস্যা কি, দুবেলা দুমুঠো একটু ভালো করে খাওয়া যাবে। এই কারণেই দাদা মনে করেন যে ঠিক আছে তাহলে আমি যাই। তো দাদা ওখানে একজনকে সাথে নেন, ওখানকার একজন স্টাফ, এবং ওনাদের সাথে 2-3টা আত্মীয় ছিল, তাদেরকে ওই অ্যাম্বুলেন্সের ভিতরে নেন এবং ওই লাশটাও নেন। রাসেল ভাই, উনি লাশটার দিকে খেয়াল করে দেখেন লাশটার এক অংশ, মানে যে লাশটা আপনার রাখা হয়েছে এই লাশটার এক অংশ, মুখের এক অংশ নাই। ওইটা মনে হচ্ছে কেউ কুরে কুরে খেয়ে ফেলেছে। তো উনি একটু কৌতূহলবশত ওনাদের পারিবারিক লোকেদের কাছে জিজ্ঞেস করেন যে আপনারা তো এই লাশটা নিয়ে এসছেন, এটার এই অবস্থা কেন? তো ওনারা কোনো উত্তর দিতে পারে না, বলে যে জানি না, আসলে ইনি রাত্রে হঠাৎ করে এরকম হয়েছিল, আমরা হসপিটালে নিয়ে আসি গত 2 দিন আগে, তারপরে উনি আজকে মারা গিয়েছেন। তো যথারীতি তথা কাজ, উনি বলেন যে ঠিক আছে সমস্যা নেই, দিয়ে আসবো। তো আসলে উনি আগে ভাড়াটা নিয়ে নেন, কেননা অনেক সময় ভাড়া নিয়ে যাওয়ার পরে দাদা বলে যে ভাড়া দিতে নাকি অনেকে একটু কেমন করতো, তো যে কারণে ভাড়াটা নিয়ে নেন। ওনারা ভাড়াটা আরো বেশি দেন। উনি একটু অবাক হন যে একটা লাশের জন্য নিজের এত বছরের কেরিয়ারে কখনো এত ভাড়া পাইনি, আজকে কেন এত ভাড়া পাচ্ছি। বা উনি এটা নিয়ে মাথা ঘামান না, যেহেতু ওনার সাথে একজন আছে, আর তাছাড়াও ওনারা ওনার যে লাশের সাথে যে 4জন রয়েছে স্বজন, তো ওনারা সবাই ভিতরে উঠে বসেন। ওনারা মোট 5জন, আর ড্রাইভার সিটে আপনার 2 সিটে আমার প্রতিবেশী দাদা এবং ওনার সাথে যে লোকটা ছিল তাকে নেন, মানে যাকে সাথে নিয়ে যাওয়ার জন্য নিয়েছিল আর কি। তো ওনারা তখন চিন্তা করেন যে ঠিক আছে তাহলে যাওয়া যাক। তো ওনারা গাড়ি রওনা দেন রাসেল ভাই। তো গাড়ি রওনা দেওয়ার পরে কোটচাঁদপুর থেকে বেরোনোর পরে হরিণাকুণ্ডর যেতে মাঝখানে অনেক বড় একটা মাঠ পড়ে। তো এই মাঠের ভিতরে রাসেল ভাই দাদা খেয়াল করেন গাড়িটা যেন মানে ক্রমে ভারী হয়ে যাচ্ছে। আর আপনি হয়তো জানেন রাসেল ভাই, যদি একজন একটা গাড়ি চালায় নিয়মিত, তো সে জানে যে ওই গাড়িটার ওয়েট, মানে ভিতরে বসে থেকে চালাইতে গেলে বোঝা যায় যে এত ওজন লোক থাকলে কতটুকু হবে। তো রাসেল ভাই উনি প্রচুর গতিতে গাড়ি এক্সেলারেটর চাপেন, কিন্তু দেখা যায় গাড়ি তেমন একটা গতিতে চলছে না, অথচ তার গাড়ি চালানোর অভিজ্ঞতা তো অনেক দিনের। রাসেল ভাই উনি মনে করেন যে কি হচ্ছে এটা। তো এত কিছু না ভেবে উনি দেখেন হঠাৎ করেই অ্যাম্বুলেন্সের ভিতরে কেমন একটা মানে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ কারো মুখ চেপে ধরে রেখেছে। তো রাসেল ভাই এমন অবস্থায় উনি করেন কি, উনি অ্যাম্বুলেন্সটা দাঁড় করানোর পরে অ্যাম্বুলেন্সটা দাঁড় করিয়ে 3 ব্যাটারির যে লাইটটা ছিল রাসেল ভাই, তখন ওই 3 ব্যাটারির লাইট ওই দরজা খুলে ভিতরে মারে। দেখেন না সবকিছু ঠিক আছে। তো রাসেল ভাই উনি আবার গাড়িতে ওঠে। তো গাড়ি আবার যখন উনি চালান তখন উনি আবার খেয়াল করেন যে কস কস করে একটা শব্দ হচ্ছে। আসলে আমরা চানাচুর খাইলে বা আমরা যদি কোনো হাড্ডি চিবাই যেরকম শব্দ হয়, ওরকম নাকি হালকা শব্দ হচ্ছে। তারপরে আবার কিছুক্ষণ পর এরকম শব্দ হচ্ছে, যেমন ধরেন অনেক একটা কুকুর যখন আমরা রাস্তা দিয়ে যাই রাসেল ভাই, তো অনেক সময় এরম করে, তো এটা ঠিক এরকম করতেছে। তো রাসেল ভাই উনি মনে করেন যে এখানে কুকুর হাঁপাইতেছে কোন জায়গায়। আবার উনি দাঁড় করান, কিছুক্ষণ পর দাঁড় করানোর পর আবার ওনার 3 ব্যাটারি লাইটটা দিয়ে ভিতরে দেখেন সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওনাদেরকে জিজ্ঞেস করেন যে আপনাদের কি কোনো সমস্যা? ওনারা বলেন না, আমাদের তো কোনো সমস্যা নেই। তো রাসেল ভাই ওনারা আবার গাড়িতে ওঠেন। তা গাড়িতে ওঠার পরে গাড়ি ধাক্কা মারছে, এক পাশ থেকে আর এক পাশ যাচ্ছে, চারিদিকে শুধু মাঠ আর মাঠ, আর কিচ্ছু নেই রাসেল ভাই, শুধু মাঠ। আর সে সময় তো রাসেল ভাই জনবসতি এরকম ছিল না। তো উনি করেন কি, সামনে অনেক দূর যাওয়ার পরে দেখেন যে একটা চায়ের স্টল, ওখানে অনেক রাত পর্যন্ত একজন চা বিক্রি করছে। তো ওখানে বেশ কিছু লোকও আছে যারা সম্ভবত ওখানে পাহারা দিচ্ছে, গ্রাম পাহারা দিচ্ছে এরকম কিছু। তো দাদা ওখানে দাঁড়ানোর পরে দেখেন যে নামার পরে ওনাদের আবার 3 ব্যাটারি লাইটটা মেরে জিজ্ঞেস করেন যে আপনারা কি যাবেন, আমাদের সাথে কিছু খাবেন? তো ওনারা বলেন না, আমি কিছু খাবো না, আপনারা যদি চাটা খেতে চান তাহলে আপনি খেয়ে আসেন। তো আসলে ভাই উনি ওনার যে স্টাফটা সাথে করে নিয়ে গেছিল, ওনার ওই স্টাফটা নিয়ে যান 1 কাপ চা খাওয়ার জন্য। তো রাসেল ভাই ওখানে গিয়ে চায়ের স্টলে ওনারা দাঁড়ান এবং চা যে বিক্রি করছিল তাকে বলে যে ভাই 2 কাপ চা দিন। তো ওই চায়ের দোকানে যারা এক্সট্রা লোকগুলো ছিল রাসেল ভাই, ওরা ওই অ্যাম্বুলেন্সটার দিকে কেন জানি মানে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকছিল,
তো এক সময় ওই চায়ের স্টলের দোকান থেকে একজন বলেন যে ভাই আপনি এগুলো কি নিয়ে যাচ্ছেন। তখন উনি বলেন যে কেন, লাশ নিয়ে যাচ্ছি অ্যাম্বুলেন্সে একজনের বাসায় রেখে যেতে। তো সবাই ওনার দিকে কেমন একটা অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। তো উনি বুঝতে পারলেন না যে কি হচ্ছে আসলে। তো চায়ের স্টল থেকে আরো দু একজন জিজ্ঞেস করলেন ভাই এগুলো কি, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন। তো উনি আবার অ্যাম্বুলেন্সের পাশে বলেন যে কোথায় কি, কিছুই না। তো উনি আর ওরা করে ওরকম কারোর কথায় কান দেননি রাসেল ভাই। তুমি চা খেয়ে চলে আসেন এবং অ্যাম্বুলেন্স আবার স্টার্ট করেন। করে যখন আবার উনি যাচ্ছিলেন তখন আবার ওই সেম শব্দগুলো, সেই কুকুর যেমন মানে করে ওরকম হচ্ছে। আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ পর পর গাড়ি ঝাঁকি দিচ্ছে। তো রাসেল ভাই এরকম যখন হচ্ছে তখন কিন্তু উনি বেশ মানে ভয় ভয়ে 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 হঠাৎ দেখেন রাসেল ভাই গাড়িটা প্রচন্ড জোরে মানে একটা শব্দ হয়ে উঠলো গাড়ির ভিতরে। রাসেল ভাই উনি কিন্তু ব্যাপক ভয় পেয়ে গেছেন রাসেল ভাই, এবং ভয় পেয়ে যাওয়ার সাথে সাথে উনি খেয়াল করেন গাড়ি ব্রেক করেন উনি, এবং গাড়ি ব্রেক করার সাথে সাথে উনি খেয়াল করেন গাড়ির ভিতরে কড়মড় কড়মড় করে যেন একটা কিসের শব্দ হচ্ছে। তো রাসেল ভাই উনি তখন ওনার ওই 3 ব্যাটারি লাইটটা নিয়ে আর ওনার অ্যাসিস্ট্যান্টকে বলেন যে দরজা খোল। তো দরজা খোলার পরে রাসেল ভাই উনি লাইট মেরে যে জিনিসটা দেখেন, উনি এটা বর্ণনা করার সময় আমি ওনার চোখগুলো দেখছিলাম শুধু। উনি বলেন যেটা খোলার পরে ওনারা দেখেন যে যে বাকি 4 জন স্বজন ছিল, ওই 4 জন স্বজন চারদিকে পড়ে আছে। আর মানুষের মতো আকৃতি কিন্তু গলা আপনার কুকুরের মতো, গলা থেকে কুকুরের মতো, এবং কালো বিভৎস চোখগুলো চলচল করছে। ওই লাশটা রাসেল ভাই ওরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এবং ওদের ওই দাঁতের চারিপাশ দিয়ে রক্ত যেন ঝোলের মতো চারিদিক থেকে পড়ছে। তো এটা দেখার পর ওনারা লাইট মারার পর উনি যেন হয়ে গেছেন, উনি আর কিছুই বলতে পারেন না রাসেল ভাই। ঠিক তখনই ওই যে কুকুরের মতো মাথা আর মানুষের মতো বডি, ওর ভিতর থেকে একটা ওই জিনিস দাদার দিকে এমন করে তাকায়। রাসেল ভাই ঘাড় ঘুরিয়ে তাকানোর সাথে সাথে ওই যে অবয়বটা ও দাদাকে বলে, মানে কি বলে সেটা তো জানি না, মানে এরম করে বলে এমন কিছু একটা বলে। এর মানে তো দাদা জানেই না। দাদা বলে আমার আর কিছু মনে নাই। পরদিন সকালে দাদা নিজেকে আবিষ্কার করেন একজন ওখানকার স্থানীয় একজনের বাড়ির পাশে। তো ওখানে শুধু উনিই না, ওনার স্টাফ এবং বাকি যে 4 জন ছিল ওনারা ছিল। রাসেল ভাই ওনারা যখন জ্ঞান ফেরে তখন ওনারা যায় আবার ওই অ্যাম্বুলেন্সের কাছে, যে দেখে অ্যাম্বুলেন্সটা ওই ক্ষেতের পাশে ধান করার জন্য যে জমি ছিল ওই জমির ভিতরে কাদার ভিতরে পড়ে আছে। ওই বাকি সবাইকে ওই বাড়ি এনে রেখেছে ওখানকার স্থানীয় কিছু লোকজন। এবং যখন ওই স্বজনদের কাছে দাদা জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, আপনি আপনাদের কি হয়েছিল, আমি তো এরকম দেখেছিলাম, তখন ওনারা বলে যে হঠাৎ করেই অ্যাম্বুলেন্সের ছাদ থেকে তারা যেন ধূপধাপ করে নিচে পড়ার পরে আমরা তাদের রূপটা দেখি রাসেল ভাই যেরকম উনি বর্ণনা করেছিলেন দাদা, ওনারাও ঠিক একই বর্ণনা করেন, যেরকম মানুষের মতো বডি এবং কুকুরের মতো কালো কুৎসিত তাদের। এবং দেখা যায় ওনারা তারপরে আর কিছু জানেন না, এবং দাদা তো পরে দেখেছেন ওই লাশটা খাচ্ছে রাসেল ভাই। পরে দেখা যায় যে ওই লাশের হাড্ডিগুলো সব চিবানো, যেমন ভাবে আমরা মুরগির হাড্ডি চিবানোর পর ওই এই যে হাঁটুর উপরগুলো বা হাতের যে কনুইয়ের উপরগুলো আমরা যেরকম চাঁদ চিবায় একেবারে মানে যেমন করে ফেলি, ঠিক সেমন রয়েছে ওরকম চিবানো। আর মাঝে মাঝে কিছু কিছু জায়গায় রক্ত পড়ে রয়েছে। এবং রাসেল ভাই বিস্ময়কর ভাবে দেখা যায় যে অ্যাম্বুলেন্সের ছাদের উপরটা মনে হচ্ছে কেউ টেনে ছিঁড়ে ফেলেছে, এবং আকারও ঠিক ওরকমই। তো তখন রাসেল ভাই ওনারা এই জিনিসটা শোনার পরে দাদা বেশ কিছুদিন যাবত জ্বর থাকে, প্রচন্ড জ্বর থাকে রাসেল ভাই। এবং ওখানকার যে লাশের সাথে যারা ছিল তারা তো নিজের বাসায় চলে যায়। দাদাও বেশ কয়েক মাস এভাবে জ্বরে ভোগেন। তারপর বিভিন্ন তান্ত্রিক এবং বিভিন্ন লোকের কাছে, হুজুরের কাছে গিয়ে তাবিজ টাবিজ করে তারপরে তার এই মানে যে জ্বরটা সেটা সারে। তো উনি এরপরে আর কখনো অ্যাম্বুলেন্স চালাননি, উনি ওনার চাকরিটা ছেড়ে দেন রাসেল ভাই। তো আমার কাছে এই ঘটনাটা খুবই ইন্টারেস্টিং লেগেছে, এবং এরপরে উনি তার আর একটা অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করেছে রাসেল ভাই। সেটা আজকে বলছি না, এর পরের কোনো এপিসোডে আমি এটা বলবো। এটা যে ঘটনাটা এর পরের এপিসোডে বলবো, এটা আসলে এর থেকেও আরো রোমাঞ্চদায়ক, কিন্তু এটা ভয়ের, ওটা অত ভয়ের না হলেও ওটা অনেক রোমাঞ্চদায়ক। তো আমি আর কি এই ভয়ের ঘটনাটা আপনাকে পাঠালাম।
এটা একটা সত্য ঘটনা। যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি প্রচার করবেন। আসল ভাই, আমার নাম মোহাম্মদ শাহিন রাজ, আমি ঝিনাইদহের কোটচাঁদপুর থানা থেকে। প্রিয় বন্ধুরা, আজকের এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন একটি বাস চালক। এই চালকের সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন। ঘটনাটি ভয়ানক একটি ঘটনা। মন দিয়ে শুনুন, ভালো লাগবে। চলুন বকবক না করে শুরু করা যাক ঘটনাটি। ঘটনাটি বর্ণনা করেছেন মানিকগঞ্জের এক প্রবীণ বাস চালক, যিনি দীর্ঘ ২৫ বছর ধরে ঢাকা আরিচা রুটে বাস চালিয়েছেন। ২০১২ সালের সেই শীতের রাতের পর তিনি পাকাপাকিভাবে রাতের ডিউটি ছেড়ে দেন। আমি দীর্ঘ ২.৫ দশক ধরে হাইওয়েতে স্টিয়ারিং ধরে আছি। রাতের হাইওয়ে আর দিনের হাইওয়ে এক নয়। দিনের বেলা এখানে জ্যাম, হর্ন আর মানুষের কোলাহল থাকে, কিন্তু রাত ১২টার পর এই একই রাস্তা এক অন্য রূপ নেয়। কুয়াশা যখন রাস্তার দুপাশের গাছগুলোকে ঢেকে দেয়, তখন মাঝে মাঝে মনে হয় আমরা এই পৃথিবীর রাস্তায় নেই, অন্য কোথাও ঢুকে পড়েছি। ডিসেম্বরের মাঝামাঝি সময়, উত্তরবঙ্গে তখন হাড় কাঁপানো শীত। আমি গাবতলী টার্মিনালে বাসে বসেছিলাম। বাসের নামটা না হয় গোপনই থাক। আমাদের সেই ট্রিপটা ছিল লাস্ট ট্রিপ। সাধারণত রাত ১১টার পর যাত্রী খুব একটা থাকে না, কিন্তু সেদিন আমাদের বাসে ৫-৬ জন যাত্রী ছিল। আমার সাথে ছিল দীর্ঘদিনের বিশ্বস্ত হেল্পার মোবারক। সে ছিল সাহসী ছেলে, কিন্তু সেই রাতটা তাকেও বদলে দিয়েছিল। রাত তখন ১২:২০। টার্মিনাল প্রায় ফাঁকা। কুয়াশা এত বেশি ছিল যে ১০ হাত দূরের জিনিস দেখা যাচ্ছিল না। আমি বাসের ইঞ্জিন স্টার্ট দিলাম। ঠিক তখনই বাসের দরজায় ধূপধাপ শব্দ করে একজন লোক উঠে এলো। লোকটার পরনে ছিল একটা কালো চাদর, মুখটা মাফলার দিয়ে এমনভাবে ঢাকা যে শুধু চোখ দুটো দেখা যাচ্ছিল। হেল্পার মোবারক তার ভাড়া নিয়ে তাকে একদম পেছনের সিটে বসিয়ে দিল। আমি মিরারে তাকিয়ে লোকটাকে একবার দেখলাম। সে খুব স্থির হয়ে বসে আছে, কোনো নড়াচড়া নেই, যেন একটা পাথরের মূর্তি। বাস গাবতলী পার হয়ে সাভারের দিকে এগোতে শুরু করল। হাইওয়েতে তেমন কোনো গাড়ি নেই। ট্রাকগুলো কুয়াশার কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছে। আমি সেকেন্ড গিয়ারে গাড়ি চালাচ্ছি। বাসের ভেতরটা একদম নিস্তব্ধ। যাত্রীরা সবাই ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু আমার কেন যেন বারবার অস্বস্তি হচ্ছিল। আমি ড্যাশবোর্ডের ঘড়ির দিকে তাকালাম। ঘড়িতে তখন রাত ১২:৪০। সাভার বাজার পার হবার পর আমি আবার ঘড়ির দিকে তাকালাম। আমার কাছে মনে হলো আমরা অন্তত ২০ মিনিট চলে এসেছি, কিন্তু ঘড়িতে তাকিয়ে আমার রক্ত হিম হয়ে গেল। এখনও রাত ১২:৪০। সেকেন্ডের কাঁটাটা টিকটিক করে নড়ছে, কিন্তু মিনিটের কাঁটাটা যেন কেউ আঠা দিয়ে আটকে রেখেছে। আমি ভাবলাম ঘড়িটা নষ্ট হয়ে গেছে, কিন্তু পকেটের মোবাইলটা বের করে যখন চেক করলাম, সেখানেও দেখি ১২:৪০। সময় কি থেমে গেছে, নাকি আমরা এক অন্য সময়ের লুপে ঢুকে পড়েছি? আমি রিয়ার ভিউ মিরারে তাকালাম পিছনের যাত্রীদের দেখার জন্য। পিছনের সিটে সেই চাদর মোড়ানো লোকটা বসে আছে, কিন্তু এবার আমার খটকা লাগলো। সে বাসের ইঞ্জিনের ঝাঁকুনিতে একটুও নড়ছে না। তার মাথাটা নিচু করা ছিল। হঠাৎ করে সে মাথা তুলল। আমি মিরারে তার চোখের দিকে তাকালাম। ল্যাম্পপোস্টের আলো যখন বাসের জানালার ভেতর দিয়ে তার মুখে পড়ছিল, আমি দেখলাম তার চোখ দুটো একদম সাদা, যেন ২ টুকরো পাথর বসানো। সে সরাসরি আমার দিকে মিরার দিয়ে তাকিয়ে আছে। আমি চোখ সরিয়ে নিলাম। বুকটা ধক করে উঠল। মোবারককে ডাকলাম চাপা গলায়, মোবারক, একটু এদিকে আয়। মোবারক আমার সিটের পাশে এলো। আমি ফিসফিস করে বললাম, পেছনের লোকটা কি দেখছিস? কেমন যেন অদ্ভুত। মোবারক পেছনে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, ভাই, উনি তো ঘুমাচ্ছে, চাদর মুড়ি দিয়ে আছে, অস্বাভাবিক তো কিছু না। আমি আবার মিরারে তাকালাম। মোবারক যখন পেছনে তাকাচ্ছিল, লোকটা তখন নিচু হয়েছিল, কিন্তু যেই মোবারক আমার দিকে ফিরল, লোকটা আবার মাথা তুলে আমার দিকে তাকালো এবং তার ঠোঁটের কোণে একটা বিচিত্র হাসি ফুটে উঠল। বাস এখন ঢাকা আরিচা হাইওয়ের এমন এক জায়গায় যেখানে দুপাশে গভীর খাদ আর জঙ্গল। জায়গাটাকে আমরা অভিশপ্ত মোড় বলি। হঠাৎ বাসের ভেতরটা অসম্ভব রকম ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল বাসের ভেতরে কেউ এসি ছেড়ে দিয়েছে, কিন্তু জানলা দরজা সব বন্ধ। আমি নিঃশ্বাস ফেলছি আর আমার মুখ দিয়ে সাদা ধোঁয়া বেরোচ্ছে। আমার ঠিক ড্রাইভের সিটের পেছনের পর্দাটা হঠাৎ নড়ে উঠল। মনে হলো কেউ একজন ঠিক আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি কোনো পদশব্দ শুনিনি। হেল্পার মোবারক তখন বাসের সামনের সিটে বসে ঝিমুচ্ছিল।
আমি আবার মিরারে তাকালাম। আমার আত্মা যেন শরীর ছেড়ে বেরিয়ে যেতে চাইল। পেছনের সব সিট খালি। মাত্র কয়েক সেকেন্ড আগে যেখানে ৫-৬ জন যাত্রী ছিল, এখন সেখানে কেউ নেই। শুধু সেই কালো চাদর পরা লোকটা। সে এখন আর পেছনের সিটে নেই। সে ধীরে ধীরে এক সিট করে সামনে এগিয়ে আসছে। আমি বাসের উইন্ডস্ক্রিন দিয়ে রাস্তার দিকে তাকালাম, আবার মিরারে তাকালাম। যতবার পলক ফেলছি সে এক সিট করে এগিয়ে আসছে, কিন্তু আমি তার নড়াচড়া দেখতে পাচ্ছি না। এখন সে ঠিক আমার পেছনের সিটে। আমি বাসের স্পিড বাড়িয়ে দিলাম। ঘড়িতে এখনও সেই 12:40। আমার ঘাড়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে। আমি অনুভব করলাম আমার ঘাড়ের উপর কেউ বরফ ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। হঠাৎ আমার কানের একদম কাছে একটা ঘড়ঘড়ে গলা শোনা গেল। কণ্ঠটা মানুষের নয়, যেন পাথর ঘষার শব্দ। সে বলল, ভাই, বাসটা একটু থামাবেন? আমি আমার স্টপেজ মিস করেছি। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চিৎকার করে মুবারককে ডাকলাম। মুবারক ধরফড়িয়ে উঠে বলল, কি হয়েছে ওস্তাদ, ব্রেক কষলেন কেন? বাস তখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। আমি কাঁপতে কাঁপতে পেছনে তাকালাম। মুবারক অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখলাম পেছনের সিটে যাত্রীরা সবাই বসে আছে, কেউ ঘুমাচ্ছে, কেউ বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু সেই কালো চাদর পরা লোকটা কোথাও নেই। মোবারক বলল, কি দেখছেন ওস্তাদ, পেছনে তো সব ঠিকই আছে। আমি পাগলের মতো বললাম, পেছনের সিটের লোকটা কোথায় গেল? মোবারক হেসেই উড়িয়ে দিল, কোন লোকটা? পেছনের সিট তো খালি ছিল গাবতলি থেকেই। আমার মাথা ঘুরতে শুরু করল। গাবতলি থেকে মোবারক নিজেই তো তার কাছ থেকে ভাড়া নিয়েছিল, এখন সে বলছে সিট খালি ছিল। আমি ঘামছিলাম। মোবারককে বললাম দরজাটা খুলতে। আমি তাকে বললাম, কেউ একজন নামবে বলল, দেখ তো কে সে। মোবারক অনিচ্ছা সত্ত্বেও বাসের দরজা খুলল। বাইরে কুয়াশা আর জমাট অন্ধকার। ল্যাম্পপোস্টের হলুদ আলোতে রাস্তার ওপর একটা দীর্ঘ ছায়া দেখা গেল, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। ঠিক তখন বাসের ভেতর থেকে একজন বয়স্ক যাত্রী চিৎকার করে উঠলেন, ড্রাইভার সাহেব, বাস থামালেন কেন? আর ওই লোকটাকে যে জানালার বাইরে ঝুলে আছে? আমি আর মোবারক জানালার দিকে তাকালাম। দেখলাম বাসের জানালার কাঁচের ওপাশ দিয়ে সেই সাদা চোখের লোকটা ঝুলে আছে এবং তার হাতগুলো অস্বাভাবিক লম্বা হয়ে বাসের ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। সে কাঁচের উপর নখ দিয়ে আঁচড় কাটছে, ক্যাচ ক্যাচ ক্যাচ। আমি আর এক মুহূর্ত দেরি না করে বাসের গিয়ারে চাপ দিলাম। বাস আড়িচা ঘাটে তীরের মতো ছুটল। বাসের ভেতরে যাত্রীরা সবাই তখন তসবিহ পাঠ করতে শুরু করেছে। আমরা আড়িচা ঘাটে পৌঁছানোর আগ পর্যন্ত কেউই আর কথা বলেনি। আড়িচা ঘাটে পৌঁছে আমি আর বাস থেকে নামার শক্তি পাচ্ছিলাম না। ভোরের আলো ফুটতেই আমি বাসের পেছনে গেলাম। সেখানে গিয়ে দেখলাম বাসের পেছনের সিটের সিট কাভারটা ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে, আর জানালার কাঁচের ওপর বাইরে থেকে বড় বড় নখের দাগ পড়ে আছে। আমি পরে খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম ঠিক 1 বছর আগে সেই একই তারিখে ওই 12:40 এক লোক ওই রাস্তার মোড়ে বাসের ধাক্কায় মারা গিয়েছিল। তার লাশটা পুলিশ খুঁজে পায়নি, কারণ সেটা গভীর খাদে পড়ে গিয়েছিল। লোকটা নাকি মারা যাওয়ার সময় একটা কালো চাদর গায়ে দিয়ে বাড়ি ফিরছিল। আমি সেই দিনই ঢাকা ফিরে বাসের চাবি মালিকের হাতে জমা দিয়েছি। আমি আর কখনো ওই রুটে রাতের বেলা স্টিয়ারিং ধরিনি। আজও যখন মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়, আমি অনুভব করি আমার খাটের পাশে কেউ দাঁড়িয়ে আছে। আমি জানি সে কে। সে আজও তার সেই স্টপেজ খুঁজে পায়নি। আজও যখন গাবতলির বাসগুলোর দিকে তাকাই, আমার মনে হয় কালো চাদর পরা কেউ একজন হয়তো এখনও শেষ ট্রিপের জন্য দাঁড়িয়ে আছে। সে বাসে উঠবে, আপনার পেছনের সিটে বসবে এবং আপনার কানের কাছে ফিসফিস করে বলবে, ভাই, আমার স্টপেজটা কি এসেছে? প্রিয় দর্শক, ঘটনাটি এই পর্যন্তই। এই ঘটনাটি ঘটেছে বাস চালকের সাথে। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চলুন চলে যাই এখন পরবর্তী একটি ঘটনায়। রাজশাহীর ঘটনা। ঘটনাটা
আজ থেকে প্রায় 3 বছর আগের। তখন আমি রাজশাহীতে একটা কোচিংয়ে পড়াতাম। থাকতাম শালবাগান এলাকার একটা মেসে। সেদিন রাতে কোচিং থেকে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। ঘড়িতে তখন প্রায় 11:30। পুরো শহর তখনও পুরোপুরি ঘুমোয়নি, কিন্তু রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল। আমি শর্টকাট ধরার জন্য রেল লাইনের পাশের রাস্তা দিয়ে হাঁটছিলাম। রাজশাহীর ওই দিকটায় রাতে অদ্ভুত নীরবতা থাকে। দূরে কোথাও ট্রেনের হুইসেল শোনা যাচ্ছিল। বাতাসে কেমন স্যাঁতস্যাঁতে গন্ধ। মাথা নিচু করে হাঁটছিলাম, হঠাৎ খেয়াল করলাম সামনে একটা ছোট বাজারের মতো জায়গা। অদ্ভুত ব্যাপার হলো, এত রাতে বাজারে অনেক লোকজন। কয়েকটা চায়ের দোকান খোলা। কেরোসিন বাতির হলুদ আলোয় পুরো জায়গাটা কেমন ঝাপসা লাগছিল। ভাবলাম একটু বসে চা খেয়ে তারপর যাই। একটা দোকানে গিয়ে বসলাম। দোকানদার বয়সে বুড়ো, সাদা দাড়ি, ময়লা পাঞ্জাবি। লোকটা আমার দিকে তাকিয়ে কেমন অদ্ভুত হাসি দিল। আমি বললাম, 1 কাপ চা দেন। সে কিছু না বলে চা বানাতে লাগলো। বসে বসে আশেপাশে তাকাচ্ছিলাম। তখনই একটা জিনিস খেয়াল করলাম, বাজারে যত মানুষ আছে সবাই খুব আস্তে কথা বলছে। এত লোক অথচ কোনো শব্দ নেই, প্রায় শুধু ফিসফিস আওয়াজ। আরও অদ্ভুত লাগলো যখন দেখলাম প্রায় সবাই আমার দিকেই তাকিয়ে আছে, সরাসরি না কিন্তু আর চোখে। চা আসলো। কাপ হাতে নিতেই শরীর ঠান্ডা হয়ে গেল। কাপটা অস্বাভাবিক ঠান্ডা, যেন বরফ ধরা, অথচ চা থেকে ধোঁয়া উঠছে। আমি এক চুমুক দিলাম, সাথে সাথে মনে হলো গলা দিয়ে বরফ নেমে গেল। হঠাৎ পাশে বসা এক লোক খুব নিচু গলায় বলল, এত রাতে এই লাইনে নতুন মানুষ কম আসে। আমি তার দিকে তাকালাম। লোকটার চোখ কেমন ফ্যাকাশে, চোখের সাদা অংশ বেশি দেখা যাচ্ছে। আমি কিছু না বলে উঠে দাঁড়ালাম, বললাম, কত টাকা? দোকানদার এবার সরাসরি আমার চোখের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, আপনার কাছ থেকে টাকা নেওয়া যাবে না। কথাটা শুনে বুকের ভেতর ধক করে উঠল। আমি জোর করে হাসলাম, কেন, ফ্রি নাকি? লোকটা এবার একটু ঝুঁকে এসে বলল, আপনি তো আজকেই আসছেন। কথাটা শুনে শরীর অবশ হয়ে গেল, কারণ আমি তো কাউকে বলিনি আমি নতুন এসেছি এই এলাকায়। আমি তাড়াতাড়ি পকেটে হাত দিলাম টাকা বের করার জন্য, কিন্তু হাত কাঁপছিল। মনে হচ্ছিল পকেটের ভেতর কিছু একটা আমার হাত চেপে ধরে আছে। অনেক কষ্টে একটা 50 টাকার নোট বের করে দোকানে ছুঁড়ে দিলাম। তারপর দ্রুত হাঁটা শুরু করলাম। পেছন থেকে তখনও ফিসফিস আওয়াজ আসছিল। রেল লাইন পার হয়ে কিছু দূর যাওয়ার পর সাহস করে একবার পেছনে তাকালাম, আর তাকিয়েই বুকের রক্ত শুকিয়ে গেল। পুরো বাজারের সব মানুষ দাঁড়িয়ে আছে, কেউ কথা বলছে না, সবাই শুধু আমার দিকেই তাকিয়ে। আর দোকানদারটা দোকানের সামনে দাঁড়িয়ে হাত নাড়ছে ধীরে ধীরে। আমি প্রায় দৌড় শুরু করলাম। ঠিক তখন সামনে একটা অটো পেলাম। এক মুহূর্ত দেরি না করে উঠে পড়লাম। ড্রাইভার মাথা নিচু করে বসেছিল। আমি জায়গার নাম বলতেই অটো চলা শুরু করলো। অদ্ভুত ব্যাপার হলো, অটোটা অসম্ভব দ্রুত চলছিল। রাস্তার বাতিগুলো চোখের সামনে ঝাপসা হয়ে যাচ্ছিল, কিন্তু কোনো শব্দ নেই, না ইঞ্জিনের শব্দ, না হর্ন। আমার তখন খুব ঘুম ঘুম লাগছিল। হঠাৎ মনে হলো ড্রাইভারকে কোথাও দেখেছি। আমি একটু সামনে ঝুঁকে তার মুখ দেখার চেষ্টা করলাম। ঠিক তখনই সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি জমে গেলাম। এটা সেই চায়ের দোকানদার। একই সাদা দাড়ি, একই হাসি। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না, গলা দিয়ে শব্দ বেরোচ্ছিল না। এরপর কি হয়েছিল ঠিক মনে নেই। পরদিন সকালে নিজেকে আমার মেসের সামনে অজ্ঞান অবস্থায় পাই। এলাকার লোকজন পানি ঢেলে জ্ঞান ফিরিয়েছিল। পরে আমি কয়েকজনকে নিয়ে ওই রেল লাইনের দিকে গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো বাজার ছিল না, শুধু পুরনো একটা পরিত্যক্ত লাইন আর পাশে একটা ভাঙা সাইনবোর্ড। সেখানে লেখা ছিল 1998 সালের ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে। ঘটনায় লেখায় ছোটখাটো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবশেষে ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন সরাসরি চলে যাব পরবর্তী একটি ঘটনায়, চলুন। এক পা দুই পা করে হেঁটে যাই জঙ্গলের দিকে দুইটি বোন। তখন পুরা বর্ষাকাল, ঘন ঘন বৃষ্টি পড়ে, আকাশ থেকে বাতাসে ঝিমঝিমানি শব্দ। এরকমই একটি ঘটনা নিয়ে এসেছি আপনাদের মাঝে। আজকে ঘটনাটি বলেছেন তাদের মা।
দুইটি বোন, রিনা এবং মিনা। রিনা বড়, মিনারা ছোট। দুই বোন কলেজে লেখাপড়া করে। লেখাপড়া করার ক্ষেত্রে একই কলেজে লেখাপড়া করে। তারা গ্রামের বাসায় এসে থাকছে প্রচুর বর্ষার কারণে তারা 15 দিনের ছুটি পেয়েছে। ছুটি পাওয়ার পরে গ্রামের বাসায় চলে যাচ্ছে থাকার জন্য। গ্রাম এলাকা আপনারা ঠিক জানেন, গ্রামে কিন্তু ঘন ঘন জঙ্গল থাকে এবং গাছগাছালি বেশি থাকে। মাটির রাস্তা, 1996 সালের ঘটনা। ঘটনাটি ঘটেছেন বগুড়া জেলার গাবতলী থানার একটি গ্রামে। গ্রামের নামটি উল্লেখ করলাম না এবং যার নামগুলো ব্যবহার করলাম এটা ছদ্মনাম। তিনি তার আসল নামগুলো প্রকাশ করার জন্য নিষেধ করেছেন। চলুন সরাসরি চলে যাই ঘটনায়। কলেজে লেখাপড়া করার ক্ষেত্রে দীর্ঘ 15 দিন ছুটি পায় দুই বোন। টিনা এবং মিনা সিদ্ধান্ত নেয় গ্রামের বাসায় চলে যাবে। বাবা মা সবাই আছে, তাদের সাথে আনন্দভাবে ছুটি উপভোগ করবে। বর্ষাকাল, গ্রামের বাড়ি মাটির দেওয়াল অথবা টিনের দেওয়াল, ওপরে টিন, ঝমঝম করে শব্দ, তার সাথে খিচুড়ি, মজাই আলাদা। চলে যায় দুই বোন গ্রামে। যাওয়ার পরে এইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। মনে হয় বৃষ্টি ছাড়ার কোনো নামই নেই। 7-8 দিন ধরে বৃষ্টি পড়তে শুরু করছে। দুই বোন সকাল 11টা। তখন একসময় ভাবে মুড়ি মাখবো, মুড়ি মেখে আমরা মুড়ি খাবো আর বৃষ্টিটা উপভোগ করব। তারই মধ্যে ওরা সেই দিনে ফাইড করে মুড়ি মাখা, মা মেয়ে সবাই মিলে বসতে মুড়ি মাখা খাচ্ছে। খাইতে খাইতে দেখে বাড়ির উঠানে একটা বিশাল বড় সাপ বের হয়েছে। বর্ষাকালে সাপ বাড়াবে, এটা স্বাভাবিক বিষয়। তখন ওরা সাপগুলো 2-3 জনে দেখতেছে, কিন্তু বৃষ্টির কারণে, পানির কারণে নামতেছে না। কিন্তু মনে মনে একটু ভয় সৃষ্টি হয়েছে। এই সাপটা যদি বাড়ির মধ্যে কোথাও লুকিয়ে থাকে তাহলে তো ভয় লাগবে। তখন দেখে সাপটা অটোমেটিক জোরে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। হ্যাঁ, চলে গেছে, ফুরে গেছে, আর কিছু মনে করলো না। তখন মুড়ি টুড়ি খেয়ে ওরা ওদের নিজের কাজ করতেছে। কাজ করার পর রাত পার হয়ে যায়। পরের দিন রোদ বের হয়, প্রচুর গরম। আর ঠিক জানেন, বৃষ্টি শেষ হয়ে গেলে রোদ বাড়াতে গরমের থাকা যায় না। হালকা হালকা রোদ, কিন্তু গরম মনে হয় 100 ডিগ্রি। গরমে পুরা গা ভেসে যাচ্ছে। ঠিক দুপুর 12টা, এক কোণায় থেকে আকাশ প্রচুর মেঘ, ঝড় বৃষ্টি শুরু করলো। প্রচুর পরিমাণে ঝড়। তখন দুই বোন সিদ্ধান্ত নিল ওরা ঝড়ের মধ্যে বাহিরে বাতাস খাচ্ছে এবং মনে মনে ভাবলো যদি বৃষ্টি আসে তাহলে এই বৃষ্টির পানিতে আমরা দুজন ভিজবো। হ্যাঁ, এরই মধ্যেই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। দুই বোন বাড়ির উঠানে ভিজতে শুরু করলো। ভিজতে 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 দেখে বাড়ির পানিগুলো যে দিক দিয়ে বের হয়ে যায় তারই মাছ থেকে একটা এরা কি যেন একটা নোট দিছে। দুই বোন সিদ্ধান্ত নিল এটা কি হতে পারে। একটু ভয় সৃষ্টি হলো, কেননা আগামীকাল দেখতে পারছে বিশাল বড় একটা সাপ ঢুকছিল। তারপর দেখে একটা বিশাল বড় একটা মাছ ঢুকতেছে। তখন দুই বোন ভাবলো বর্ষাকাল, পানি যাচ্ছে পুকুরের মধ্যে, পুকুর থেকে মনে হয় মাছ উঠে আসতেছে। বৃষ্টির পানি পেয়ে মাছে আনন্দ শুরু হয়েছে। দুই বোন মাছ ধরার জন্য চেষ্টা করে। তখন এক বোন, বড় বোন বলে, দাঁড়া মাছটাকে আঘাত করি। তখন এক লাঠিলে মাছটাকে বাড়ি মারে। মাছটা পড়ে যায়। মাছটা ধরে, তোলে এবং রেখে দেয়, সাইডে রেখে দেয়। রেখে দেওয়ার পরে ঠিক 10 মিনিট বৃষ্টি ভেজার পর দেখে ওই মাছটা আর নেই, নেই 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 কোথাও নেই। অথচ মা বলতেছে, মা মাছ পাইছি একটা, ওখানে রেখে দিয়েছি, দেখো। তার মা মাছ খুঁজে পায় না, অথচ ওখানে কিন্তু মাছের একটু হালকা রক্ত পড়েছিল। তখন কি করবে কিছু বুঝতে পারে না। কিরে, মাছটা কোথায় গেল? এই বৃষ্টির মধ্যে যেভাবে আঘাত করেছি এই পানির মধ্যে তো মাছ যাইতে পারবে না। তখন ছোট বোনের চোখ গেল ওই লালার দিকে, ড্রেনের দিকে, যে ড্রেনতে মাছ মারছিল বাড়ির কর্নারে, যে পানিগুলো নেমে যায়। ওখানে আবার লুটতেছে। যাওয়ার পর দেখে ঠিক ওই মাছের মতোই একটা মাছ। কিরে, ওইটা কি সেই মাছ? না, মাছটাকে তো আঘাত করছি, এই মাছ আবার কোথায় থেকে আসলো? ধরার চেষ্টা করে, মাছটা চলে যায়, ধরতে পারে না। তখন ভাবলো ওই মাছটাই মনে হয় চলে গেছে, ভালোভাবে আঘাত লাগেনি। দুই বোন গোসল করে, ফ্রেশ হয়, দুপুরে খাওয়া দাওয়া করে, শুয়ে থেকে গল্প করে। গল্প করতে করতে হঠাৎ করে দেখে বাহিরে একটা শব্দ হলো। ওর কি জানালার পাশেই একটা বাচ্চার ওখানে একটা শব্দ হলো। বা শব্দ কিসের? মনে হচ্ছে বিকেলে গরু অথবা ছাগল একটা শব্দ করলো।
ঘুমানোর চেষ্টা করতে করতে হঠাৎ করে ডাক আসে, কাজটা ঠিক করলি না। কি মানে কে ভয় দেখানোর চেষ্টা করতেছে। তখন তার বড় বোন বলে, আরে বাদ দে, হয়তো বা পাড়ার কেউ ভয় দেখানোর চেষ্টা করতেছে, বাইরে যাব। হ্যাঁ, বিকালে বাইরে ঘোরাফেরা করার পরে ওই সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে সব কিছু করার পরে দুই বোন আবার সন্ধ্যের দিকে বাসায় চলে আসে এবং রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর চেষ্টা করতে করতে বড় বোন দেখে ছোট বোন কেমন জানি অদ্ভুতভাবে চেয়ে আসে। কে রে, তুই কি আমায় ভয় দেখাচ্ছিস? তখন চুপ করে, না আপু, ভয় দেখাচ্ছি না। কি হয়েছে? বলে, তুই কি ধান্দা করতেছিস? বলে, আমি তো কিছু জানি না। বড় বোন বলে, চুপ করে থাক, তুই খুব উল্টাপাল্টা ভাবতেছিস। অথচ ছোট বোন বলতেছে, এতক্ষণ ধরে দেখলাম তুমি মানে কার সাথে জানি কথা বলতেছ আপু। বড় বোন বলে, আমি তো তোর সাথে কথা বলতেছি। বলে, না, আমি তো দেখলাম তুমি অন্য কার সাথে কথা বলতেছ, আমি মনে হয় ওখানে স্বপ্নে চলে গেছিলাম। হ্যাঁ, বুঝতে পারতেছি না কি হচ্ছে। কথা বলে দুই বোন ঘুমানোর চেষ্টা করে। হালকা খেতা নেয়, আস্তে করে ফ্যান দেওয়ার পর চোখ বন্ধ করে শুয়ে থাকতে ঠিক রাত 12টার দিকে ওদের বাড়ির জানালার পাশে শব্দ হয়, কাজটা ঠিক করলি না, এটার মাসুল দিতে হবে। দুই বোনে চমকা ওঠে, কেড়ে বিকালেও তো এরকম কথা ছিল, এখনো কে বলতেছে? কে ভয় দেখানোর চেষ্টা করতেছে? জানালা খোলে, কেউ নেই। অথচ জানালা খোলার সাথে মনে হলো বাঁশের আড়াল থেকে শব্দটা ঝাঁপ করে কিছু যাওয়ার। কিন্তু বড় বোন বুঝতে পারলো এটা মানুষ তো হতে পারে না, এত স্পিডে মানুষ যাইতে পারে। দুই বোন জানালা লেগে দিল, ঘুমানোর চেষ্টা করলো, ঘুম হয় না। হঠাৎ করে বড় বোনের ঘুম ভেঙে গেল, দেখে জানালার পাশে কে যেন দাঁড়িয়ে আছে। কে? কথা বলে না, কালো অবয়বের মতো, চোখ জ্বলতিছে এবং মনে হয় রাগে ফুলতিছে, এরকম করে ফুলতিছে, প্রচুর মনে হয় রাগ। দেখে মনে হচ্ছে ওর বিশাল বড় ক্ষতি করেছে আমি, আর এই জন্য এত রাগ করতেছে। মিনা ভয়ে চিৎকার করে উঠল। মিনারা উঠল, কি হয়েছে আপু? তার মা পাশের ঘর থেকে চলে আসলো। কি হয়েছে মা? বলতেছে, আম্মু, আমি কাউকে দেখলাম জানলার পাশে, ভিতরে থেকে আমায় দেখে খুব রাগান্বিত হয়ে আসে। তখন বলতেছে, মা তুই স্বপ্ন দেখছিস মনে হয়, তুই ঘুমিয়ে পড়ে। রাত 3টা। হঠাৎ করে তার মা হোম থেকে ওয়াশরুমের জন্য বের হয়েছে, হওয়ার পর দেখে তাদের মেয়ের দরজা খোলা। ঘরের দরজা খোলা দেখে আস্তে করে উকি দেওয়ার পর দেখে দুই মেয়ের মধ্যে এক মেয়েও তাদের বাড়িতে নেই। কোথায় গেল? খুঁজতে শুরু করলো, দেখে বাড়ির মেন গেটও খোলা। তাহলে ওই দুই বোন রাত 3টার দিকে কোথায় গেল? আর এরই মধ্যে তার মায়ের মনে পড়লো ঠিক রাত 12টা, সাড়ে 12টার দিকে তার মেয়ে কি জানি দেখতে পাইছিল, কিছু হয়নি তো। তার বাবাকে ডাক দেয়, তার বাবা আশপাশে বাড়ির লোকের ডাক দেওয়ার পর খুঁজতে বের হয় তাদের মেয়েকে। ঝিরঝির করে বৃষ্টি পড়ে, টর্চ লাইট দিয়ে খোঁজার জন্য বের হয়। খুঁজতে একটা জঙ্গল আছে, জঙ্গলের পাশে চলে যাওয়ার পর দেখে মনে হচ্ছে কেউ জানি হেঁটে হেঁটে যাচ্ছে। তারা শুনতে পায় মহল্লার সমস্ত লোক ওই জঙ্গলের দিকে ঢুকতে শুরু করে। ঢোকার পর দেখে দুই বোন ধীর গতিতে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? এমনভাবে যাচ্ছে মনে হয় ওদেরকে কেউ নিয়ে যাচ্ছে। পিছন থেকে তার মা ডাক দেয়, মিনা, কোথায় যাবি? কথা মনে কেউ শোনে না, ধীর গতিতে যেতেই থাকে। সমস্ত মানুষ যে তাদের গায়ে হাত দেয়, চমকে ওঠে। হ্যাঁ মা, তোমরা আর এত মানুষ কি হয়েছে? তোরা কই যাচ্ছিস? বলে, আমি তো ঘুমাচ্ছিলাম, আমি এখানে কেমন করে আসলাম? তখন দুই বোনকে ধরে নিয়ে যাওয়ার পর বড় বোনটা অদ্ভুত আচরণ শুরু করে। থেকেই ছোট বোনকে মারতে শুরু করে এবং লাঠি নিয়ে এসে নিজের মাথায় মনে আঘাত করবে এরকম করতে শুরু করে। প্রচুর শক্তি চলে আসে। তখন গ্রামের একটা মুরব্বী মানুষ বলে, তোমার মেয়েকে মনে হয় জিনে ধরেছে অথবা জিন ভূতের আসর করেছে, এদেরকে ভালো একটা হুজুরকে দেখাও। তখন মেয়ের বাবা বলে, না, ডাক্তারকে দেখাইতে হবে। তখন বলে, ডাক্তার এটা কোনো চিকিৎসা করতে পারবে না। এরই মাঝে একটা ফকির চলে আসে তাদের বাসায়। আসার পরে ফকির যখন এইসব কিছু শুনতেছিল দূর থেকে, তখন ফকির ধীর গতিতে আসার পর বলতিছে, অমুক নামে একটা কবিরাজ আছে, এই কবিরাজের কাছে যাওয়ার পর তোমার মেয়ের চিকিৎসা করো,
তাহলে তোমার মেয়ে ভালো হবে ইনশাআল্লাহ। আর যদি জেদ দেরি করো তাহলে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। তুমি কে? তুমি এসব কিছু বলতেছো কেন? বলতেছে কাল রাতে তোমার 2 মেয়ে চলে গিয়েছিল জঙ্গলে, তোমরা যদি আর কিছুক্ষণ পর যাইতে তাহলে ওই 2 মেয়েকে তোমরা আর জীবিত পাইতে না, ওরা মারা যেত, শেষ হয়ে যেত। এ কথা বলে ওই ফকিরটা চলে যায় আস্তে আস্তে। তখন ওখানকার সবাই চিন্তিত হয়ে পড়ে যায়। হঠাৎ করে মনে পড়ে, কে রে, এই ফকির বাবা কেমন করে জানলো আমার মেয়েরা কাল রাত্রে হারিয়ে গেছিল? ওই ফকিরকে তো আমি চিনি না। তখন 2 জন 3 জন 4 জন খুঁজতে শুরু করে ফকিরকে। আশপাশে সমস্ত জায়গায় খুঁজে ওই ফকিরকে আর পায় না। ঠিক 2 মিনিটের ব্যবধানে ওই ফকিরটা কত দূর যাইতে পারে? পায় না। ফকিরের কথা বলার যে কবিরের কাছে বলছিল, ওই কবিরের কাছে চলে গেছে 2 মেয়েকে নিয়ে, মেয়ের বাবা মা এবং গ্রামের কিছু মুরব্বী মানুষ মিলে। যাওয়ার পরে ওই কবিরাজ যখন দেখছে 2 মেয়েকে, দেখার পর বসার জন্য বলেছে। বলার পর বলতেছে 5 মিনিট পর কাজ শুরু করব। ঘরের মধ্যে যাই, কেউ আসে না। মনে হয় ঘরের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে, চিৎকারের শব্দ শোনা যায় এবং কে জানি আকুতি মিনতি করে বলতেছে, ঠিক আছে, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, আপনি এইভাবে করেন। তখন ওই কবিরাজটা চলে আসে বাহিরে। আসার পর বসার পর ঠিক 10 মিনিট দোয়া দরুদ করতে শুরু করে। করার পরে ফু দেয়। দীর্ঘ 2টা ফু দেওয়ার সাথেই 2 বোন ছটমট করতে শুরু করে এবং বড় বোনটা বলে, কেন আমাকে ডাকলি বল? তখন বলতেছে, এই মেয়েকে কেন ডিস্টার্ব করতেছিস? ওর শুধু একে না, একে খাবো, খাওয়ার পর খাবো তার ছোট বোনকে। 2 বোনকে শেষ করে দেব। ধরতে পারিনি এবং নিয়ে যেতে পারিনি। সমস্ত মানুষগুলো যাওয়ার কারণে আমার প্ল্যানগুলো সব শেষ হয়ে গেছে। আর অল্প একটু হলেই তাদেরকে শেষ করে দিতাম। বলিস অপরাধ কি? বলিস অপরাধ শুধু ছোট অপরাধ করেনি, ওরা 2 বোন মিলে আমার ছেলেকে আঘাত করেছে এবং আমার ছেলেটা এখনো কাতর অবস্থায় আছে। বলতেছে তোর ছেলেকে? বলতেছে এই বর্ষার কারণে আমার ছেলে প্রথম দিন ওদের বাসায় ভুল করে বেড়াতেই ঢুকছিল এবং সাপ হয়ে ঢুকছে। ঢোকার পরে ওই 2 বোনকে দেখার পরে একটু ভাল লেগেছে। পরের দিন মাছ হয়ে ঢুকছে দেখার জন্য, কিন্তু তার বড় বোন এই রোগী আঘাত করেছে। আঘাত করার পরে রক্ত বের হয়েছে। তারপরে আমি যে আমার ছেলেকে উদ্ধার করে নিয়ে এসেছি, তাছাড়া তো মেরে ফেলে দিত। তখন কবিরাজ বলে, তোরা সাপ হয়ে যাচ্ছিলি, এরা কি জানে তো সাপ হয়ে তোর জিন যাচ্ছিলি? তোরা মাছ হয়ে যাচ্ছিলি, তোরা কি জানে তুই মাছ, সাপ না জিন? তখন বলতেছে, না, ওরা জানে না। কিন্তু তোরা তো জানতি ওরা মানুষ হোক, যদি মাছ হয়ে আসে অবশ্যই ধরার চেষ্টা করবে। এদের অপরাধ কি? চলে যা, ভালো করে বলতেছে, চলে যা। বলতেছে তোর কাছে এখানে কেন আসলো তুই কি জানিস না? বলতেছে ওই দুষ্ট জিনটা আমাকে দেখেছে, এদের সাথে আমরা এরকম করার জন্য সেদিন রাতে যখন নিয়ে যাই তখন ওই জিনটা দেখছে, ওই জিনটা নামাজ পড়তে যাইছিল এবং ওই জিনটা ভালো দেখার পরে এদেরকে সাবধান করে দিয়ে যাচ্ছে। তখন মেয়ের বাবাকে বলে, কবিরাজ বলে, সেদিন গিয়ে ফকির গেছিল, ফকির কোনো ফকির না, ওইটা একটা জিন আপনাদের সাবধান করার জন্য গেছিল এবং এখানে আসার জন্য ওই জিন ফকিরটাই বলেছিল ফকিরটা ভালো, আপনাদের সাহায্য করেছে। কথা বলে ঠিক 10-15 মিনিট ধরে যখন এরকম হুজুর সাহেব তর্ক শুরু হয়, যুদ্ধ এক পড়ায় শুরু হয়ে যায়, ছটফট করতে থাকে। হুজুর যখন দোয়া দরুদ পরে ফু দিতে শুরু করে এবং একটু আঘাত করতে শুরু করে, তখন জিনটা চিৎকার করে ওঠে, ঠিক আছে আমি এখান থেকে চলে যাব, আর কখনো আসবো না। আর আমাদের আসার কোনো নিয়ত ছিল না, এর ক্ষতি করার চেষ্টা করার নিয়ত ছিল না। আমার ছেলে আঘাত পেয়েছে, আমার ছেলে শুধু দেখতে আসছিল, আমি আর কখনো, আমার ছেলেও আসবে না, আমিও আসবো না। কিন্তু একটা শর্ত আছে। সত্য কি? সত্য হচ্ছে 10 কেজি মিষ্টি দিতে হবে, এই মিষ্টি এই পুকুর পাড়ে রেখে আসতে হবে। হ্যাঁ, রাজি হয়ে যায়। পরের দিন সন্ধ্যার দিকে 10 কেজি মিষ্টি ওখানে রেখে চলে আসে। আসার পরে তারপর থেকে ওই 2 বোনের আর কিছু হয়নি, সমস্যা হয়নি। বোনেরা চলে যায় 15 দিন ছুটি খাওয়ার পর শহরে। যাওয়ার পরে ঠিক গ্রামের বাসায় কম আসে। 2 বোনের 2 জায়গায় বিয়ে হয়ে গেছে, গ্রামের বাসায় আসে না বললেই চলে, খুব একটা আসে না। ঘটনাটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ঘটনাটা একদম সত্য, আর জিন ভূত সব কিছু আছে, এটা বাস্তব। জিন আছে, কোরআনেও আছে। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।